হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে তড়িৎ প্রবাহ ওহমের সূত্র এর 4 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে 3 নম্বর পার্টে তোমার সাথে আলোচনা করেছিলাম ওহমের সূত্র, আর সেখান থেকে রোধের সংজ্ঞাগুলো আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে যেটা আলোচনা করবো সেটা দেখলাম তোমার হেডিং দাও এটা, যে রোধের উপর বিভিন্ন বিষয়ের উপর প্রভাব, মানে রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা, এবং রোধের একটা রাশিমালা আছে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের উপর, সেইটা আমরা আলোচনা করবো আজকে। আর রোধাঙ্ক কী, রোধাঙ্কের একক কী হবে, এই সব জিনিসটা আজকে আলোচনা করবো। ওকে, তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, এবং খুব কনসেপচুয়াল ব্যাপার আছে, ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। আর যদি তোমরা নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করবে। তো প্রথমে যে হেডিংটা দেখে না কী লিখেছি, এটা রোধের উপর বিভিন্ন বিষয়ের উপর প্রভাব। তা রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখব। একটা সেটা কি বলতে পারি, কি যদি পরিবাহী তার, প্রথমে আমরা দৈর্ঘ্যের কথা বলতে পারি। পরিবাহীর দৈর্ঘ্য, এক নম্বর যে কি পরিবাহীর দৈর্ঘ্য। ওকে, পরিবাহীর দৈর্ঘ্য হতে পারে। দ্বিতীয় নম্বর কি হচ্ছে পরিবাহীর উপাদান, পরিবাহীর উপাদান। আমরা প্রত্যেকটাই আলাদা করে ব্যাখ্যা করব, এগুলো আলোচনা করব। পরিবাহীর উপাদান আর উষ্ণতা, 3 নম্বর বলতে পারি কি উষ্ণতা। ওকে, তাহলে উষ্ণতা। আর একটা জিনিস আমরা এখানে আলোচনা করতেই পারি, সেটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফল, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, তাহলে প্রথম যেটা আলোচনা করো পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে, তাহলে পরিবাহীর দৈর্ঘ্যের উপরে কীভাবে রোধ নির্ভর করে সেটা আলোচনা করব। এবার দেখে নাও, এটা খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে বলতে পারো আমরা, যে এটা একটা পরিবাহী ধরলাম, আর একটা পরিবাহী ধরলাম কি এর থেকে একটু দৈর্ঘ্য বেশি। ওকে, তাহলে এটা হচ্ছে L2। তাহলে এখান থেকে বুঝতে পারছি কি L2 গ্রেটার দ্যান L1। আমরা একটা একটা করে আলাদা করে বুঝে নিই। তাহলে এখান থেকে দেখে নাও, যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যায়, তাহলে দৈর্ঘ্য যদি তার রোধটা বাড়বে না কমবে সেটা একটু আমরা জানতে পারবো। এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারে, যে কোনো ব্যক্তির 1 কিলোমিটার যেতে যতটা কষ্ট হবে, 2 কিলোমিটার যেতে কি ততটাই কষ্ট হবে না, তার থেকে কম কষ্ট হবে না, তাতে বেশি কষ্ট হবে। ভাবো, তোমাকে প্রথম বলা হলো কি তুমি 1 কিলোমিটার হাঁটো, দুটো বন্ধু আছে, একজনকে 1 কিলোমিটার হাঁটতে বলা হলো, একজনকে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার হাঁটতে বলা হলো। তো যে বেশি হাঁটবে তার বেশি কষ্ট হবে না, যে কম হাঁটবে তার বেশি কষ্ট হবে? তাহলে স্বাভাবিকভাবে বলতে পারি কি যে বেশি হাঁটবে তার বেশি কষ্ট হবে। সিমিলারলি কোনো একটা এর মধ্যে যে কোনো জিনিস দৌড়ায়, কেউ যে রানিং বা কেউ দৌড়াচ্ছে, তাহলে যে বেশি দৌড়াবে তার কষ্টটা বেশি হবে, যে কম দৌড়াবে তার কষ্টটা কম হবে। ঠিক একইভাবে এখানে যদি ইলেকট্রন প্রবাহ হয়, তো আমরা জানি কি ইলেকট্রন প্রবাহ, তাহলে ইলেকট্রন প্রবাহ যত দৈর্ঘ্য, যত পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে, তত ইলেকট্রন প্রবাহ এই দিক দিয়ে তাকে বেশি পথ অতিক্রম করতে হবে। তাহলে একটা ইলেকট্রন বেশি পথ অতিক্রম করলে বাধা বেশি পাবে, না কম পথ অতিক্রম করলে বাধা বেশি পাবে? তাহলে এটাও স্বাভাবিক বলতে পারে কি, যদি বেশি পথ অতিক্রম করে তাহলে বাধার সম্মুখীন তাকে বেশি হতে হবে। কারণ একটা পরিবাহী যেহেতু টাইটলি থাকে, সেখানে পরিবাহ দ্বারা যদি বাধা প্রাপ্ত হয় ইলেকট্রনগুলো, তাহলে এর দৈর্ঘ্য যতটা বেশি হবে তত বাধা বেড়ে যাবে, দৈর্ঘ্য যত কম হবে তখন বাধা তত কম হবে। তার মানে এই দৈর্ঘ্যের সঙ্গে ডিপেন্ড করছে, যে একটা পরিবাহীর দৈর্ঘ্য বেড়ে গেলে বাধার পরিমাণও বেড়ে যাবে, আর দৈর্ঘ্য কম হলে বাধাটাও কম হবে। আর একটা জিনিস কি এখানে আলোচনা করতে পারি, এটা আমি 4 নম্বরটায় 2য় নম্বরে আলোচনা করছি, সেটা কি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যদি একটা পরিবাহী সরু তার মোটা তার, যদি এরকম জিনিস হয়ে যায়, ধরো একটা তার আছে, কি একটা ধরলাম সরু তার আছে, এটা একটা মোটা তার ধরলাম, তার মানে কি এর ক্ষেত্রফল ধরলাম A1, এর ক্ষেত্রফল ধরলাম A2। ওকে, যেখানে A2 গ্রেটার দ্যান A1, মানে এর ক্ষেত্রফল এর থেকে বেশি। এইগুলো বোঝানোর পর আমি এর ম্যাথামেটিক্যাল প্রমাণগুলো তোমাদের দেখাবো, যে মানে আর ওদের সঙ্গে এদের সম্পর্ক কি, তার রাশিমালাটা প্রতিষ্ঠা করবো। আগে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, আগে আমাদের এর বেসিক ব্যাপারটা জেনে নিই, তারপর ফর্মুলাটা ইজিলি আমরা প্রমাণ করতেই পারে বা রাশিমালা প্রতিষ্ঠা করতে পারবো। এবার দেখো, এইটার ক্ষেত্রফলটা থেকে এর ক্ষেত্রফলটা বেশি, তাহলে ইলেকট্রন আমরা জানি কি, তাহলে ইলেকট্রন প্রবাহ মানে কি তার প্রবাহ মাত্রা মানে কি ইলেকট্রন প্রবাহ। তা যার মধ্যে দিয়ে ইলেকট্রন বেশি প্রবাহ হবে সেখানে কারেন্ট বেশি পাওয়া যাবে। এবারে বলো এর মধ্যে দিয়ে যেই A1 ক্ষেত্রফল যা আছে এর মধ্যে দিয়ে বেশি ইলেকট্রন প্রবাহ হবে না এর মধ্যে দিয়ে বেশি ইলেকট্রন প্রবাহ হবে?
তাহলে এটার একটা এক্সাম্পল দেওয়া যায়। তাহলে একটা দুটো বাড়ি আছে, একজনের দরজা খুব বড় আর একজনের দরজা খুব সরু মতো আছে। তাহলে বড় দরজাতে বেশি লোক প্রবেশ করতে পারবে না ছোট দরজাতে বেশি লোক প্রবেশ করতে পারবে? তাহলে আমরা সহজেই বলতে পারি কি, যেই দরজাটা বড় চওড়া আছে সেখান থেকে, বা যেখানকার গেট বড় আছে সেখান থেকে বেশি লোক যাবে, যেই গেটটা সরু মতো আছে সেইখান থেকে কম লোক যাবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তাহলে যেহেতু এর ক্ষেত্রফলটা বেশি আছে তাহলে এখানে বেশি পরিমাণ ইলেকট্রন প্রবাহ হবে, বা বেশি পরিমাণ ইলেকট্রন যেতে পারবে। যেহেতু এই তারটা সরু আছে তাহলে এখানে কম পরিমাণ ইলেকট্রন যেতে পারবে। তাহলে যদি এখানে বেশি পরিমাণ ইলেকট্রন প্রবাহ হয় তাহলে এখানে কারেন্টটা বেশি পাওয়া যাবে, তাহলে এটাকে I2 বলছে। আর এখানে যদি কম ইলেকট্রন প্রবাহ হয় তাহলে এখানে কম ইলেকট্রন পাওয়া যাবে। তার মানে হচ্ছে কি, এখানে যদি কম ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে এখানে কম কারেন্ট পাওয়া যাবে। তার মানে মোটা তারের ক্ষেত্রে যেহেতু আমার ইলেকট্রন প্রবাহ বেশি হবে তাই এখানে প্রবাহ মাত্রা বেশি পাওয়া যাবে। আর সরু মোটা তারের তুলনায় সরু তারে যেহেতু কম ইলেকট্রন প্রবাহ হয় সেই কারণে প্রবাহ মাত্রা কম পাওয়া যাবে। তাহলে এখানে দেখে নাও, যেহেতু এখানে বেশি প্রবাহ মাত্রা পাচ্ছি তার মানে রোধের মান বাড়বে না কমবে? যেখানে রোধ বাড়বে ইলেকট্রন প্রবাহ কমবে, কারেন্টটাও কমে যাবে। তাহলে এখানে কারেন্টটা বেশি পাচ্ছি তার মানে এখানে রোধ কম, আর এখানে কারেন্টটা কম পাচ্ছি এর তুলনায় একই দৈর্ঘ্য। ওকে, দুটো দৈর্ঘ্য সেম দৈর্ঘ্যর কিন্তু সাইজটা আলাদা, এটা মোটা একটু, এটা পাতলা একটু। তা যেহেতু এটা মোটা, তাহলে এখানে বেশি পরিমাণ ইলেকট্রন প্রবাহ হচ্ছে। তাহলে বেশি পরিমাণ ইলেকট্রন প্রবাহ হচ্ছে মানে কারেন্টটা বেশি পাচ্ছি। তাহলে কারেন্ট যখন বেশি পাচ্ছি রোধের পরিমাণ কমে যাবে। এখানে এর তুলনায় ইলেকট্রন প্রবাহ কম হচ্ছে, কারেন্টের পরিমাণ কম হচ্ছে। তাহলে কারেন্টের পরিমাণ কমে যাচ্ছে মানে হচ্ছে কি, রোধের পরিমাণ বেড়ে যাচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যেই পরিবাহী যত মোটা হবে সেখানে বাধা তত কম হবে। সবথেকে বেস্ট এক্সাম্পল কী হচ্ছে দেখো, একটা সরু রাস্তার মধ্যে দিয়ে 10টা লোক যেতে হবে, আর একটা চওড়া রাস্তা তার মধ্যে দিয়ে 10টা লোক যেতে হবে। তাহলে কোন রাস্তা দিয়ে একটা লোক ভালোভাবে যেতে পারবে, যাতায়াত করতে পারবে? সে যে চওড়া রাস্তা, সে ফাঁকাফুঁকি বা কোনো বাধা কম পাবে। আর সরু রাস্তা হলে কি ঘেঁষাঘেঁষি হবে, সাইড দিয়ে যেতে হবে, এ করতে অনেক সমস্যা, অনেক বাধার সম্মুখীন হতে হবে। তাহলে যত রাস্তাটা সরু হবে লোকজনকে পারাপার হতে, লোকজন যাতায়াত করতে কষ্ট হবে। যত রাস্তা চওড়া হবে সেখানে খুব সহজে লোকেরা যাতায়াত করতে পারবে। তা সেরকমভাবে তার মানে সহজে যাতায়াত করতে পারবে মানে সেখানে বাধাটা কম হবে। তার মানে যেহেতু মোটা জায়গা, মোটা পরিবাহী তার, তাহলে এখানে ইলেকট্রন বেশি প্রবাহিত হবে। তাহলে ইলেকট্রন যখন বেশি প্রবাহিত হবে তার মানে রোধটা কম থাকবে। আর যেহেতু সরু তার, এখানে ইলেকট্রন কম প্রবাহিত হবে, তাহলে কম ইলেকট্রন প্রবাহ হবে মানে কি, এখানে বাধাটা বেশি হবে। তার মানে ক্ষেত্রফল যার যত বড় হবে তার রোধ তত কম হবে, আর ক্ষেত্রফল যার যত কম হবে তার রোধ তত বেশি হবে। ওকে, তার সাথে তুমি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি, পরিবাহীর উপাদান। পরিবাহী উপাদান বলতে কী হয়েছে, যে পরিবাহীটা কি কি ধাতু দিয়ে তৈরি। আমরা কি কি পরিবাহী বলতে পারি, কি দেখো, অ্যালুমিনিয়াম আছে, কপার আছে, রূপো আছে, লোহা আছে, বিভিন্ন রকম পরিবাহী বিভিন্ন রকম ধাতুতে তৈরি আছে। আমি যদি বলি, ধরলাম এখানে আয়রন নিলাম, আয়রন একটা রড নিলাম, লোহার রড নিলাম, একটা অ্যালুমিনিয়ামের রড নিলাম, একটা হচ্ছে কপারের রড বা তামার রড নিলাম, Fe, অ্যালুমিনিয়াম, CO। এবার বলো, তিনটে ধাতু কি একই, এর তিনটের ঘনত্ব কি একই হবে? সেটা কখনো হবে না, কারণ তিনটা আলাদা ধাতু যেহেতু, তাহলে এদের ঘনত্ব আলাদা হবে। ঘনত্ব যদি আলাদা হয়, এদের ডেনসিটি যদি আলাদা হয়ে যায়, তাহলে তিনটে রোধ কী করে এক হতে পারে? তাহলে তিনটে রোধ কখনো এক হবে না। তো যেই ধাতুগুলো যত ডেন্সার হবে, যার ঘনত্ব যত বেশি হবে সেখানে বাধা তত বেশি হবে। তার পুরো একটা রাস্তারও কোনো কারো ধরে না, দুর্গা পুজোর সময়, নবমীর সময় রাস্তাঘাটে প্যান্ডেল মানে ঠাকুর দেখা যায় কত ভিড় হয়। তা সেই ভিড়, যেই রাস্তায় যত ভিড় হবে সেই রাস্তা তোমার ক্রস করতে তত বেশি কষ্ট হবে। আর যেই রাস্তা যত ফাঁকা হবে, লোকজন আছে কিন্তু কম, মানে ওরা রাস্তা মোটরে যাওয়ার আসার, সেখানে কম কষ্ট হবে। তা সেরকমভাবে যদি এরকম পরিবাহী থাকে, সেই পরিবাহীটা যার ডেনসিটি যত বেশি হবে, যার ঘনত্ব যত বেশি হবে, সেই পরিবাহীর বাধাটা তত বেশি হবে। যেই পরিবাহীর ঘনত্ব যত কম হবে তার বাধাটা তত কম হবে। তাহলে ঘনত্ব বাড়লে আমার বাধা বাড়বে, রোধ বাড়বে, ঘনত্ব কমলে ওর বাধাটা বা রোধটা কমবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে উষ্ণতা। এটা মনে হয় সমস্ত ওহমীয় পরিবাহের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলেই রোধ বৃদ্ধি পাবে। যতই যে কোনো তামা, লোহা, যেই সমস্ত পরিবাহী ভাবি, যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে, মানে যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে আমরা V=IR এই ফর্মুলা ইউজ করতে পারবো, সেই সমস্ত পরিবাহীগুলোকে উষ্ণতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গেই তাদের রোধটা বেড়ে যাবে, আর উষ্ণতা কমলেই তাদের রোধটা কী হয়ে যাবে, কমে যাবে। ওকে,
তাহলে এই হচ্ছে 4টে পয়েন্ট তোমার সাথে আলোচনা করলাম। এবার রোদের সঙ্গে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সঙ্গে কী সম্পর্ক আছে সেইগুলো আলোচনা করবো। রোদের একটা সূত্র আমি তোমাদের দেখাবো। তা তোমাদের এটা লিখতে পারো যে রোদের সূত্র হিসাবে একটা পয়েন্ট দিতে পারো, এটা তোমরা রোদের সূত্র হিসাবে পয়েন্ট দিতে পারো। তাহলে বলতে পারি কি এখানে রোদের সূত্র, প্রথম কি দৈর্ঘ্যের উপর দৈর্ঘ্যের প্রভাব বলতে পারি, রোদের উপর দৈর্ঘ্যের প্রভাব। একটু আগে এটা আলোচনা করলাম যে কোনো পরিবাহীর দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে রোদ তত বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য যত কম হবে রোদও তত কম হবে। আমি যদি 1 কিলোমিটার হাঁটি আমার আমি যে বাধার সম্মুখীন হব সেই রাস্তা যদি আমি 2 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটি তার বাধাটা বেশি পাবো। এই দুর্গা পূজার সময় নবমীর সময় যে বিশাল রাস্তাঘাট ভিড় হয়, সেই ভিড় রাস্তায় তোমাকে যদি বলা হয় 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, তা সেখানে যে যত বাধা সাইড কাটিয়ে এই কাটিয়ে যত বাধার সম্মুখীন হবে, ওই একই মানে রাস্তা ভিড়যুক্ত রাস্তায় যদি তোমাকে 2 কিলোমিটার 3 কিলোমিটার যেতে বলে তাহলে কতটা বাধার সম্মুখীন হতে হবে, তাই না? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি একটা পরিবাহীকে একটা আমি এইরকম পুরো একদম জমজমাট রাস্তা হিসেবে ধরতে পারি, সেখানে পাস করতে হবে কাউকে বা তোমাকে পাস করতে হবে। তা তোমার যে ফিলিংসটা হবে তুমি অ্যাজ এ ইলেকট্রন নিয়ে ভাববে, তাহলে আমি যে ইলেকট্রন ওই রাস্তাটা হচ্ছে যে ভিড় জমজমাট যে রাস্তাটা ওটা হচ্ছে ওটা পরিবাহী। তাহলে এই জমজমাট রাস্তার মধ্যে যখন আমাকে যেতে হবে যত দূরত্ব আমি অতিক্রম করব তত আমাকে বাধার সম্মুখীন হতে হবে, যত কম দূরত্বের মধ্যে আমি যাব তত বাধাটা কম হবে। তাহলে ইলেকট্রন যত কম তাহলে বাধার সম্মুখীন যত বেশি হবে তাহলে সেখানে রোদটা বেশি হবে। তার মানে এখান থেকে বুঝতে পারছি রাস্তা যত বড় হবে বাধা তত বাড়বে, তার মানে পরিবাহীর দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে বাধা রোদ তত বৃদ্ধি পাবে। তার মানে এখানে বলতে পারি আর প্রপোর্শনাল টু এল। তার মানে এখানে যদি কথাই বলি যে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। ওকে, একদম সিম্পল ব্যাপার, কোনো টাফ এখানে কোনো কঠিন ব্যাপার এখনো পর্যন্ত আলোচনা করা হয়নি যে তোমাকে এটা কঠিন লাগতে পারে, এইগুলো আমরা নর্মালি বলতে পারবো। তাহলে কোনো পরিবাহীর রোধ তার পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, নাহলে আর প্রপোর্শনাল টু এল। ওকে, তারপরে দৈর্ঘ্য বাড়লেই আমার রোধ বেড়ে যাবে। নেক্সট কি, তা 2 নম্বর বলতে পারি কি ক্ষেত্রফলের উপর ক্ষেত্রফলের প্রভাব। সেটা কি একটু আগে যেটা আলোচনা করলাম, এই হচ্ছে পরিবাহী ধরলাম, এটা হচ্ছে A1, যেটা একটু আগে আলোচনা করলাম এটা হচ্ছে A2। A1 তাহলে A2 গ্রেটার দ্যান A1। তাহলে একটু আগে বললাম কি যেই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে সেখান দিয়ে ইলেকট্রন প্রবাহ তত বেশি হবে। এবার ইলেকট্রন যত বেশি প্রবাহ হবে প্রবাহ মাত্রা তত বেশি পাবো, প্রবাহ মাত্রা যখন বেশি পাবো রোধ তত কম হবে। ভালো করে সূত্রটা ভালো চেনটা মেলাও, কি বলছি, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে ইলেকট্রন প্রবাহ তত বেশি হবে, মানে ইলেকট্রন তত বেশি যেতে পারবে। আর ইলেকট্রন যখন যত বেশি প্রবাহ হবে প্রবাহ মাত্রা তত বেশি পাওয়া যাবে, আর প্রবাহ মাত্রা যদি বেশি হয় রোধ তত কম হবে। তার মানে এখান কি বলতে পারি যে পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে বলতে পারি কোনো পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে বলতে পারি আর প্রপোর্শনাল টু 1/a, আর প্রপোর্শনাল টু 1/a। তার মানে পরিবাহীর ক্ষেত্রফল যত কম হবে এর মান যত কম হবে তত রোধ বাড়বে। এবার রোধ বাড়বে মানে কি, একটা পরিবাহীর যত রোধ বাড়বে বা তত উষ্ণতার সমানুপাতিক। উষ্ণতা যত বৃদ্ধি পাবে, একটু আগে বললাম উষ্ণতা যত বৃদ্ধি পাবে রোধও তত বাড়বে।
এবার দেখবে তোমরা যদি দেখে থাকো বাড়ির যে ওয়াইলিং করা বা বাড়ির যে বোর্ড বসানো সেখানে যে ফিউজ হিসাবে যেটা ব্যবহার করা দেখবে সেখানে ফিউজ হিসাবে সরু তার ব্যবহার করা হয়, সেখানে মোটা তার কেন ব্যবহার করা হয় না? এইটা এর মাথায় এর সঙ্গে মেলাম যে যখন ফিউজ হিসাবে আমরা ব্যবহার করাই দেখবে যে একটা ফিউজের ভিতরে যখন বোর্ডের সঙ্গে যে ফিউজ থাকে সেই ফিউজটা খুলে দেখবে সেখানে যে তারটাতে খুব সরু তার ব্যবহার করে। কারণ কি? সরু তার মানে ক্ষেত্রফল খুবই কম, ক্ষেত্রফল খুবই কম মানে কি রোধ খুব বেশি। যখনই খুব তাড়াতাড়ি খুব দ্রুত যখনই কারেন্ট খুব বেশি পরিমাণ যখন কোনো কারণে শর্ট সার্কিট হয়ে গেল, খুব বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়ে গেল, তাহলে এটা কী বলতে পারি? এইচ প্রপোর্শনাল টু জুলের সূত্র নেই, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। যখন কারেন্ট বেশি উৎপন্ন হয়ে যাবে, হঠাৎ করে যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়ে গিয়ে বেশি কারেন্ট প্রবাহ হয়ে যায়, তখন ওই ফিউজের মধ্যে যাওয়ার সময় বেশি কারেন্ট প্রবাহিত হলে কী হবে? তাপ উৎপন্ন হবে। আর আর পরিবাহী যদি রোধ বেশি হয়, তাহলে পরিবাহী রোধ বেশি, তার রোধ বেশি হলে তাপও বেশি উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হলে কী হবে? ওইটা গলে যাবে, পুড়ে যাবে। আর যখন এই তারটা পুড়ে যাবে তখন তোমার বাড়ির বিভিন্ন বর্তনীতে বা বিভিন্ন এই জায়গাতে কারেন্টটা আসতে পারবে না, তাহলে আর বাড়ির সমস্ত সার্কিটগুলো সেফ থাকবে। এই কারণে সরু তার ব্যবহার করা হয়। তাহলে সরু তার কেন ব্যবহার করা হয়? কারণ ওর রোধ খুব বেশি। রোধ খুব বেশি হওয়ার জন্য কী হবে? যে আমরা জানি কি আবার এইচ প্রপোর্শনাল টু আর, তার রোধ খুব বেশি হওয়ার জন্য সেখানে কি তাপ বেশি উৎপন্ন হবে বা কারেন্ট বেশি প্রবাহ হওয়ার জন্য তাপ বেশি উৎপন্ন হবে। তা তাপ বেশি উৎপন্ন হলেই কী হবে? সেই তারটা তখন পুড়ে যাবে বা গলে যাবে। সেই কারণে ফিউজ তার হিসাবে সেখানে সরু তার ব্যবহার করা হয়। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবারে এই দুটো সূত্র যে একটা ক্ষেত্রফলের উপর পেলাম, একটা দৈর্ঘ্যের উপর পেলাম, তাহলে রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক আর রোধ পরিবাহীর ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এই দুটো সূত্রকে যদি একসঙ্গে আমি লিখি কী বলতে পারবো? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আর প্রপোর্শনাল টু এল বাই এ, আর প্রপোর্শনাল টু এল বাই এ, তাহলে এল এর সঙ্গে সমানুপাতিক, এর সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমি করলাম। তাহলে বা আর ইকুয়াল টু, যখনই সমানুপাতিক চিহ্ন দিয়ে সমান নিয়ে আসবে একটা ধ্রুবক আসবে, তাহলে ধ্রুবকটা এখানে বলছি রো এল বাই এ। ওকে, তাহলে সূত্রটা কী আসলে আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে যে সমানটা নিয়ে আসলাম তার জন্য একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা আমি রো নিলাম। এই রো এর নাম হচ্ছে কি? রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। ওকে, রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। একটা জিনিস মনে রাখবে, যখনই কোনো ধ্রুবক আসবে সেই ধ্রুবকে যদি স্পেশাল একটা নাম থাকে তাহলে তার একটা সংজ্ঞাও থাকবে। দেখবে যে কোনো জায়গায় যখনই তোমরা ধ্রুবক পেয়েছো, সিগমাপে যান্ত্রিক তুল্যাঙ্ক, তারও একটা সংজ্ঞা আছে। রোধ একটা ধ্রুবক নিয়ে আসলাম এখানে, সে রোধের একটা সংজ্ঞা পেয়েছি। সোজা কথা একটা জিনিস মনে রাখবে, যখনই কোনো ধ্রুবকের একটা স্পেশাল নাম থাকবে তার একটা সংজ্ঞাও থাকবে। তাহলে এখানে একটা পেলাম কি ধ্রুবক রো, সেই রোটাকে নাম দিলাম কি? রোধাঙ্ক, পরিবাহী রোধাঙ্ক। তাহলে পরিবাহী রোধাঙ্ক কি সেইটা আমাকে জানতে হবে, সেটা কি দেখে নাও। তাহলে আমরা নেক্সট করবো কি? রোধাঙ্কের সংজ্ঞা, পরিবাহীর রোধাঙ্কের সংজ্ঞা। এটা একটু মুছে দিই। রোধাঙ্ক বা রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। রেজিস্টিভিটি বা রোধাঙ্ক জিনিসটা কি? তাহলে একটা পরিবাহী নিলাম বা একটা ইউনিট কিউব বা একক একটা ঘনক নিলাম। ওকে, একটা একক ঘনক নিলাম। ওকে, এটা আছে আমার একটা একক ঘনক। তাহলে এই একটা পৃষ্ঠ আছে, এর বিপরীত পৃষ্ঠ হচ্ছে কি এটা। যদি এদের দৈর্ঘ্য এখান থেকে এখান দৈর্ঘ্য যদি এল ইকুয়াল টু 1 হয়ে যায়, আর এর প্রত্যেকটা তলের ক্ষেত্রফল এ ইকুয়াল টু 1 হয়ে যায়, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল আর ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এখানে বসিয়ে দিই তার এল ইকুয়াল টু 1 আর এ ইকুয়াল টু 1 যদি হয়ে যায়, তার মানে বলতে পারি ভি ইকুয়াল টু 1। ওকে, কারণ ভি ইকুয়াল টু জানি কি এল, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে 1 হতে যদি হয়ে যায়, তাহলে আর ইকুয়াল টু কী হবে? রো। আর ইকুয়াল টু রো হবে। তাহলে পরিবাহীর রোধই রোধাঙ্ক হবে কখন? যখন কোনো ঘনকে বা যখন কোনো পরিবাহীর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল একক হয়ে যাবে, এক হয়ে যাবে। তাহলে এখান থেকে সংজ্ঞা কী বলতে পারি? একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট, একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফল বিশিষ্ট বা প্রস্থ বিশিষ্ট কোনো পরিবাহীর বিপরীত দুই তলের বা দুই পৃষ্ঠের মাঝের যে রোধ হবে, মাঝের যে রোধ পাচ্ছি
মাঝের রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। সংজ্ঞাটা ভালো করে লিখে দিই, তারপরে এটা আমি ব্যাখ্যা করবো একটু। কি বলছি দেখে নাও, রোধাঙ্কের সংজ্ঞাটা কি দেখে নাও, খুব সুন্দর, খুব ইজিলি তুমি সহজে মুখস্থ রাখতে পারো এটা। একক দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট, প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মাঝের রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। ব্যাপারটা এবার ঠিকঠাক করে নিতে কেন, কি বললাম, একক দৈর্ঘ্য বা একক ক্ষেত্রফল বিশিষ্ট এইটা বলতে পারো, বা ডাইরেক্ট এটা বলতে একক আয়তন বিশিষ্ট কোনো ঘনকের বা কোনো ঘনকাকার একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মাঝের রোধকে বলতে পারে। তাহলে সবথেকে এইটাও বলতে পারো তুমি একক দৈর্ঘ্য, যেহেতু সূত্র অনুযায়ী, যে কারণ আমার সূত্র ছিল কি R = ρL/A, ওকে, এটা ছিল। তাহলে কি বললাম, এইটা দেখানোর কথাটা কীভাবে আমি আসছি, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠে, এই দুটো বিপরীত পৃষ্ঠ হতে পারে, বা এই দুটো হতে পারে, বা এই দুটো হতে পারে। যদি কোনো একক ঘনক নাও তাহলে এই দুটো বিপরীত পৃষ্ঠ হতে পারে, এই দুটো বা এই দুটো, যেদিকে ইচ্ছা নিতে পারো, সোজা কথা বিপরীত পৃষ্ঠ নিতে হবে। তাহলে এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে। তাহলে একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মাঝে যে রোধ হবে, এর মাঝে যে রোধ হবে সেই রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। তার মানে এর মাঝে একটা ইলেকট্রনকে এই পৃষ্ঠ থেকে ওই পৃষ্ঠে পাঠাতে হবে, একটা ইলেকট্রনকে এখান থেকে এখানে পাঠাতে হবে, সে যেই রোধ অনুভব করবে বা যেই বাধার সম্মুখীন হবে সেই বাধাটা বা সেই রোধটা হচ্ছে রোধাঙ্ক। ওকে, তার মানে এখান থেকে এতটুকু, এইটা হচ্ছে যে রোধ হবে, সেই রোধের রোধাঙ্ক হবে কখন, যখন পরিবাহীর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল এক হবে। ওকে, তো আজকে তুমি এটা বুঝতে পারছো। সংজ্ঞা তাহলে আগে বলছি, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মাঝের রোধটাকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। ওকে, তো আসলে তুমি এটা ক্লিয়ার হয়েছে। আর দেখুন খুব সহজে সংজ্ঞা, তো ইজিলি তোমার মুখস্থ রাখতে পারবে। এবার আমরা কী করব, রোধাঙ্কের এককটা আলোচনা করব। তাহলে এককটা কি দেখা যাক, রোধাঙ্কের একক, ওকে, রোধাঙ্কের এককটা কী হবে দেখো, আমরা পেলাম কি R = ρL/A, ওকে, এটা পেলাম। তাহলে বা রো বলতে পারি RA/L, তার মানে বলতে পারি রো এর একক R এর একক ইন্টু A এর একক বাই L এর একক। প্রথমে আমরা SI পদ্ধতি থেকে, SI পদ্ধতি রো এর একক কী হবে, তাহলে R এর একক কি ওহম, ওকে, ওহম। ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার, দৈর্ঘ্যের একক কি মিটার, তার মিটার একটা মিটার কাটবে, তার রো এর একক হবে SI পদ্ধতিতে ওহম মিটার। ভালো করে মনে রাখবে যে SI পদ্ধতিতে রোধাঙ্কের একক হবে কি ওহম মিটার। তাহলে ইজিলি সিজিএস বলতে পারবো কি, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কী হবে, তাহলে এটা যে রো ওহম সেন্টিমিটার, ওকে, ওহম সেন্টিমিটার। তাহলে ওহমটাকে ওহমই রাখলাম, সিজিএসে ইএসসি করলাম না, ওহমই রাখলাম, শুধু দৈর্ঘ্যটাকে সেন্টিমিটার দিয়ে দিলাম। তাহলে কোনো জায়গায় দৈর্ঘ্য যেমন সেন্টিমিটার বলবে, তাহলে আমি সেন্টিমিটার বসিয়ে দেবো, ওহম সেন্টিমিটার। আর রোধের একক সব জায়গায় দেখবে যত অঙ্কগুলো ওহমই থাকে, সেই জন্য ওহমটাকে পরিবর্তন করার দরকার নেই। তার দুটো জিনিস পেলাম কি, যে রোধাঙ্কের সিজিএস পদ্ধতি একক হচ্ছে কি ওহম সেন্টিমিটার, আর রোধাঙ্কের এসআই পদ্ধতি একক হচ্ছে ওহম মিটার। তো নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি, যে পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি। রোধাঙ্ক বা রেজিস্টিভিটি বললাম, এবার কন্ডাক্টিভিটিটা বলবো। কন্ডাক্টিভিটির কি দেখে নাও, এটা খুব সহজ আছে।
কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি, ওকে। পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি অ্যাকচুয়ালি কি, সিগমা ইকুয়াল টু 1/ρ, সিগমা ইকুয়াল টু 1/ρ। তাহলে সংজ্ঞাটা কী বলতে পারবো আমরা কন্ডাক্টিভিটির সংজ্ঞা, যে এবারে একটা জিনিস মনে রাখো, যার রোধাঙ্ক বেশি তার রোধ বেশি। তাহলে রোধাঙ্ক যার বেশি তার যদি রোধ বেশি হয়, তার রোধাঙ্ক যার কম তাহলে তার কন্ডাক্টিভিটি বেশি। তাহলে কন্ডাক্টিভিটি বেশি মানে কি, সেখানে ভালোভাবে ইলেকট্রন প্রবাহ হতে পারবে। জাস্ট রোধাঙ্কের অনন্য, রোধের অপোজিট, রোধাঙ্ক বেশি হলে রোধ বেশি হয়, তার রোধাঙ্ক যখন কম হবে এখানে, তাহলে কন্ডাক্টিভিটি বেশি হবে। কন্ডাক্টিভিটি বেশি হবে বা পরিবাহিতাঙ্ক বেশি হবে মানে ওই পরিবাহের মধ্যে ইলেকট্রন প্রবাহ খুব সহজ হবে, ওকে। তাহলে এর সংজ্ঞাটা কী বলবো, যে একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধাঙ্কের অনন্য অঙ্ককে ওই পরিবাহীর পরিবাহিতাঙ্ক বলে। আগের সংজ্ঞাটা লিখছি না, যেটা লিখেছিলাম ওই সংজ্ঞাটাই, জাস্ট চেঞ্জিংটা কোথায় দেখে নাও। কী বললাম, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধাঙ্কের অনন্য অঙ্ককে ওই পরিবাহীর পরিবাহিতাঙ্ক বলে, ওকে। তাহলে এটা হচ্ছে সংজ্ঞা। তাহলে এর এককটা কী হবে দেখে নাও, এসআই পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের একক কী হবে, যে 1/, রোধাঙ্কের একক কী ছিল এসআই পদ্ধতিতে, ওহম মিটার। তাহলে এটা উল্টে যাবে কী হবে, তাহলে বা সিগমা ইকুয়াল টু কী হবে, সিগমার একক কী হবে এসআই পদ্ধতিতে, মোহ মিটার -1, ওকে। এইটা হবে, জাস্ট ওহমটাকে উল্টে যাবে, এইটাকে বলা হয় মোহ, ওকে। এটা কখনো এরকম হবে না যে এটাকে আমি উল্টে দিয়েছি মানে এটাকে উল্টে দেবো, সিগমা ইকুয়াল টু এইটা উল্টে গেল আর এটা উল্টে গেল, তা এইটা হবে না, ওকে। এইটা উল্টে হবে না, জাস্ট এইটাই হবে, মিটার নিচে থাকলে মিটার -1 হবে, এটা উল্টে যাবে না, শুধু ওহমটাকে উল্টে গিয়ে মোহ হয়ে যাবে। তার মানে হচ্ছে কি, পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে কি মোহ মিটার -1। আর সিজিএসে কী হবে, সিজিএস, তাহলে সিগমার একক কী হবে, তাহলে হচ্ছে মোহ সেমি -1। এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে, যে পরিবাহিতাঙ্ক রোধাঙ্কের হচ্ছে জাস্ট অপোজিট, যার রোধাঙ্ক বেশি সেই পরিবাহীর রোধ বেশি, যার পরিবাহিতাঙ্ক বেশি সেই পরিবাহীর রোধ কম, কারণ ইলেকট্রন ভালো প্রবাহিত হতে হবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো দেখে নাও বেসিক জিনিসগুলো সব আলোচনা করে দিয়েছি, তো দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো প্রায় তোমাদের আলোচনা সব শেষ হয়ে গেছে, কয়েকটা জিনিস আরেকটু তোমাদের আলোচনা করে দিই, সেটা হচ্ছে কি, যে আর কিছু পরিবাহী আছে যেগুলো যার মধ্যে খুব মানে বেশি ইলেকট্রন প্রবাহিত হয়, যেগুলো বলা হয় অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর কি সেটা একটু জেনে নাও। তো সেটা কি দেখে নাও, আমরা বলতে অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর, সেটা কি, কিছু পরিবাহী আছে যাদের রোধটা শূন্য হয়ে যায় একটা নির্দিষ্ট টেম্পারেচারে। মানে আমরা জানি কি বিভিন্ন পরিবাহী যেমন তামা, রূপা, এদের রোধটা খুবই কম থাকে, কিন্তু এমনও কিছু পরিবাহী আছে বা কিছু যৌগ আছে যেগুলো কি হচ্ছে, যে একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত এদের রোধাঙ্ক শূন্য হয়ে যায়, মানে রোধ শূন্য। তাহলে রোধ শূন্য মানে কি, এদের মধ্যে খুব দ্রুত বেশি কারেন্ট প্রবাহিত হবে, সেই জন্য এই সমস্ত পরিবাহীকে বলা হয় কি অতি পরিবাহী, যাদের মানে রোধ শূন্য বা রোধাঙ্ক শূন্য যায়। তাহলে অতি পরিবাহীর জিনিসটা কি, তাহলে কিছু পরিবাহী আছে যাদের একটি নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত কী হচ্ছে, যে রোধাঙ্ক শূন্য হয়ে যায়, সেই উষ্ণতার পর থেকে আবার নর্মাল পরিবাহীর মতো এরা বিহেভ করে। তা সেই সমস্ত পরিবাহীকে বলা হয় কি অতি পরিবাহী। আর সেই নির্দিষ্ট উষ্ণতা যার পর থেকে আবার এটা পরিবাহীর মতো আচরণ করে, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় কি সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, ওকে। ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা, এইটা একটু ছোটো করে কোশ্চেন দিতে পারে, সংকট উষ্ণতা কি, তাহলে সেটা কী বলবে,
কিছু কিছু পরিবাহী আছে একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত তাদের রোধাঙ্কর মান শূন্য হয়ে যায় বা রোধ শূন্য হয়ে যায়, সেই সমস্ত পরিবাহীকে সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী বলে, এবং সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় কি সংকট উষ্ণতা। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও যেগুলো আলোচনা করলাম সেগুলো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পারো, অবশ্যই ভিডিওতে লাইক দেবে। আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।